গুড মর্নিং, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আজকে লেটস টকের নতুন এপিসোড নিয়ে শ্যুট করছি। কোথায় বলুন তো? অপরচুনিটি ক্যাফে, বালিগঞ্জ ব্রাঞ্চে। আর আজকের গেস্ট হচ্ছে আমার প্রদ্যুৎ মুখার্জি। প্রদ্যুৎ দা, নমস্কার। ওয়েলকাম ওয়েলকাম। মানে এটা খুব ঘটনাচক্রে আমি যখনই কিছু প্ল্যান করি প্রদ্যুৎদাকে ধরার চেষ্টা করি, প্রদ্যুৎদা বলে না আমি বোম্বে, না আমি দিল্লি, না আমি এখানে। কিন্তু ঘটনাচক্রে মানে আমি এবার যখন ডেটটা চেয়েছি বলছে হ্যাঁ আমি তো আছি কলকাতায়, তাও দিয়ে ফেলেছি। নাহলে প্রদ্যুৎটা ভাবে এই লোকটা কি, বারবার আমাকে জিজ্ঞেস করে আপনি কোথায়, আর আমি কিছুতে ম্যাচ করাতে পারছি না, দেখা করবো বলে। একটা সূত্র না হলে মানে ধামাকাটা করা যায় না। তো আজকে এই সূত্রটাই আড্ডার মাধ্যমে লেটস টকের এপিসোড দিয়ে শুরু করবো। প্রদ্যুৎদা একটু যদি সম্বন্ধে মানে আপনার সম্বন্ধে যারা জানে না তাদের একটু বলেন। আমার সম্বন্ধে আমি কি বলবো, নিজের সম্বন্ধে আপনারা যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে আছেন বা আর যারা নেই, আপনারা টিভিতে, নিউজ পেপারে সবাই দেখেছেন যে আমি আপনাদের মিউজিক ডিরেক্টর, মিউজিক কম্পোজার। আর এই মুহূর্তে আমি বেশ কিছু সোশ্যাল কাজ করছি অটিজম আশ্রম এবং অটিস্টিক চিলড্রেনদের জন্য। সেই নিয়ে আমার কাজকর্ম চলছে আর কি। আপনি রিসেন্ট তো দিল্লিতে একটা খুব বড় ইভেন্ট করলেন, মোদিজির একটা কোনো ইভেন্টও বোধহয় আপনি গিয়েছিলেন। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি মিনিস্ট্রি অফ কালচার সঙ্গীত নাটক একাডেমি থেকে আমাকে ইনভাইট করা হয়েছিল। ওটা কেভিটাতে হয়েছিল, গুজরাটের কেভিটাতে। ওটা হচ্ছে আপনার একতা দিবস সেলিব্রেশন। ওখানে মোদিজি ছিলেন, মোদিজির জন্য ইভেন্টটা। তো আমার সৌভাগ্য হয়েছিল, সারা দেশ থেকে মিউজিশিয়ানসকে ডাকা হয়েছিল। বন্দে মাতরম আমি কন্ট্যাক্ট করেছিলাম, এবং আমার সঙ্গে দিল্লির আর একজন আর্টিস্ট ছিল, পণ্ডিত লোকেশ আনন্দজি। আমরা দুজনে মিলে মিউজিক কন্ট্যাক্ট করেছি এবং সামনে মোদিজি ছিলেন। এটা আমার কাছে পরম সৌভাগ্য। এবার প্রদ্যুৎদা, আপনাকে যারা মিউজিক ডিরেক্টর হিসেবে চেনেন, একজন তবলা বাদক হিসেবে চেনেন, আরও হয়তো অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আপনি পারেন বাজাতে, কিন্তু তার ছোটোবেলাটা কোথায় ছিল, কি কতটা বদমাইশ ছিল, এইভাবে যদি মানুষকে চেনাতে হয় কী বলবেন? দেখুন, আমার ছোটোবেলা আমাকে প্রথম আমার বাবা এই মিউজিক ইন্ডাস্ট্রিতে নিয়ে এসছে, মানে তবলা শিখিয়েছে। প্রথমে আমাকে বাবা তবলা ফবলা কিনে দেয়, তখন থেকে আমি বাজাতাম নিজের মনে করে। তারপরে আমার গুরু ফারুকাবাদ ঘরানার পণ্ডিত মানিক পালের কাছে আমার শিক্ষা শুরু হয়। তারপর আস্তে আস্তে দিন যেতে যেতে আমি পণ্ডিত শঙ্কর ব্যাসের কাছে তালিম নিই দীর্ঘদিন। তারপর পণ্ডিত স্বপন চৌধুরী আমেরিকাতে, জাকিরজির কাছেও আমার কিছুদিন তালিমের জন্য আমি সান ফ্রান্সিসকোতে গেছি। এইভাবে আমার দিন কেটেছে আর কি, আস্তে আস্তে গ্লোবালি আর কি। এই ছোটোবেলার প্রসঙ্গ নিয়ে একটা এখনকার একটা টেম্পারমেন্ট মানে এই প্রজন্মের একটা কনফ্লিক্টের জায়গা নিয়ে আসি। এখন কিন্তু ছোটোবেলার বাচ্চারা কিছু বাজাতে চাইলে বা কিছু বাজালেও তবলা আর কিনে দিচ্ছে না, কেন? এখন ব্যাপারটা পুরো, এখন না যেমন সব কিছু 40 সেকেন্ডে জীবন হয়ে গেছে। 40 সেকেন্ড মানে একটা রিলের মধ্যে পুরো জীবনটা এসে গেছে। এখনকার বাচ্চারা কোনো কিছুই শিখতে চাইছে না, কি চাইছে আমরা নিজেরাও জানি না। এখন সমস্ত ওরা টিভি দেখতে চাইছে, ওরা গেম খেলতে চাইছে, ওরা এত মানে অপশান চলে এসছে না জীবনে। এই হাতে বাচ্চারা ফোন পেয়ে গিয়ে প্রচুর অপশান পেয়ে গেছে, একটার পর একটা রিল দেখতে থাকে। তো এখনকার গার্জেনদের উচিত ঠিকঠাক পথে তাদেরকে চালিত করা এবং মিউজিক শেখানো। মিউজিক যদি শেখে তবে একটা বাচ্চা তার পজিটিভ ভাইবসের মাধ্যম দিয়ে ঠিক পথে এগিয়ে যাবে। মিউজিক শেখা মানেই কিন্তু সেটা প্রফেশনালি তাকে বাজাতে হবে বা গাইতে হবে না। মিউজিকের মাধ্যম দিয়ে জীবনে অনেক কিছু শান্তি পাওয়া যায়, একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে মিউজিকের মধ্যে। প্রদ্যুৎদা, আগে পাড়ায় ফাংশন হতো, এই বছরও দুর্গাপুজোয় ফাংশন হয়েছে, গতবারও হয়েছে, প্রত্যেক বছরই হয়। গতবারে দেখলাম একজন সিঙ্গার এসছেন, উনি গাইছেন, তার সাথে 3 জন হ্যান্ডস প্লে করছে। এই বছরও দেখলাম যে মানে আরেকজন শিল্পী এসছেন, তার সাথে কোনো হ্যান্ডস নেই, ট্র্যাক আছে। তো এই যে হ্যান্ডস, লাইভ ইনস্ট্রুমেন্টাল প্লেইং আর ট্র্যাক, এই দুটো জিনিস কতটা আপনাদের মিউজিক্যাল জগৎটাকে
ভালো দিক বলুন বা খারাপ দিক, কোথায় ডাউনফলটা হচ্ছে? দেখুন একটা ব্যাপার, মিউজিক ট্র্যাক যেটা হচ্ছে না, মিউজিক ট্র্যাকে অনেক কিছু ক্ষতি হয়েছে। মিউজিক ট্র্যাকে অনেক মিউজিশিয়ানরা এখন কাজ পায় না, তো তার থেকে মিউজিকের ওপর ইন্টারেস্ট তাদের চলে যাচ্ছে। যদি কাজ না পায়, কাজ করবে কী করে, নাম্বার ওয়ান। আবার সেদিক থেকে দেখতে গেলে লাইভ পারফরমেন্স হচ্ছে না মিউজিকের, কিন্তু এগুলো স্টুডিওতে ট্র্যাক বানানো হয়। এই ট্র্যাকগুলো আমরাই বানাই, এক একটা গানের ট্র্যাক বানাই, সেটা হয়ে যাবার পর ওরা সিঙ্গাররা কী করে, একসঙ্গে 20টা 50টা 100টা প্রোগ্রাম করতে পারে। কিন্তু যদি সে 20টা প্রোগ্রাম আগে করতো, প্রত্যেকটা মিউজিশিয়ানস কিন্তু প্রোগ্রামটা পেতো, তার কাছে 20টা প্রোগ্রাম যেত। 20টা প্রোগ্রাম মানে তার ওখান থেকে আর্নিং হতো, সে সংসার চালাতো। এখন ওই মিউজিশিয়ানটাই একবারই বাজাবে, একবারই পেমেন্ট পাবে, সেটা স্টুডিওতে বাজাবে ট্র্যাকের জন্য। কিন্তু পেমেন্ট বাকি যে 20টা হোক 50টা হোক, সে আর কিন্তু টাকা পাবে না। এখানে তো মিউজিশিয়ানরা মানে শেষ হয়ে যাচ্ছে, মানে মিউজিশিয়ানরা শেষ হয়ে যাচ্ছে। ট্র্যাকের আর একটা ব্যাপার, দেখুন ট্র্যাকে কিন্তু মজা নেই, লাইভ পারফরমেন্সের যে মজা, সেটা ট্র্যাকে আপনি সারা জীবনেও পাবেন না। ট্র্যাকে আর লাইভে দুটো আকাশ পাতাল তফাৎ। এটা কি বাজেটিং সমস্যার জন্য এই কাটালগুলো হচ্ছে? মিউজিশিয়ান 5 জন কি 7 জনকে ট্রাভেল করাতে গেলে তার ফ্লাইট, তার হোটেল, আর তারপর তার পেমেন্ট, এত বাজেট বেড়ে যাচ্ছে, যার জন্যে অর্গানাইজাররা কাট আউট করে দিচ্ছে শুধু সিঙ্গার, তার সঙ্গে ট্র্যাক। কিন্তু করা যাবার জন্য একজন যাচ্ছে, দুজনে হয়ে যাচ্ছে। কিন্তু প্রথমত আবার দেখছি কিছু লাইভ কনসার্টে A.R. রহমান, তারপরে ধরুন অরিজিৎ সিং, এরা যখন লাইভ কনসার্ট করছে সেখানে 100 জন মিউজিশিয়ান। দেখুন ব্যাপারটা হচ্ছে, আমি আপনাকে কি বলবো, ওইগুলোর বাজেট অনেক বেশি থাকে, ওগুলো এত বাজেট। এই ডিফারেন্সটা বলতে চাইছি, হয়তো পাড়ার ওইটার বাজেট নেই, কিন্তু এখনও মিস্টার রহমান স্যার বা অরিজিৎ সিং এনারা কিন্তু এখনও বোঝেন যে লাইভ মিউজিকটাই হচ্ছে আসল জিনিস। কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে, অরিজিৎ সিংয়ের জন্যে বা রহমানজির জন্য স্পন্সর আসে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্পন্সর আসে। আর যারা পাড়ায় মানে দুর্গা পুজো, কালী পুজোতে গান গায়, তাদের জন্য কটা স্পন্সর পাওয়া যায় বলুন, কজন হেল্প করে? এবং যদি হেল্প না করে গান বাজনাটা, তারা কী করে করবে? তখন তাদের তো ট্র্যাকেই করতে হবে, আপনি কোনো রকমভাবেই তুলনা করতে পারবেন না। তেমনি ধরুন এই তবলা, যেটা মানে এটা মানে আপনার অনেকগুলো মিউজিক ডিরেক্টরের পার্টের মধ্যে তবলাটার ক্ষেত্রে আপনি খুব একটা বিশেষত্ব স্পেস রয়েছে আপনার জীবনের সাথে। এই তবলাটাও কি আস্তে আস্তে অবসোলেটেড হয়ে যাবে, কারণ এটা মেশিনই করে দিচ্ছে? না, তার কারণ হচ্ছে ক্লাসিক্যাল মিউজিকে ট্র্যাক হয় না, প্রথমে বলে রাখি। ট্র্যাক দিয়ে ক্লাসিক্যাল মিউজিক হয় না, আর কন্টেম্পোরারি মিউজিক সেটাও কিন্তু ট্র্যাক দিয়ে হয় না। আর মানে কমার্শিয়াল মিউজিক যদি করতে হয়, আপনি বলিউড মিউজিক ট্র্যাক দিয়ে আপনার করা যাবে। ওইটা দিয়ে একবার ট্র্যাক বানান, ওইটা দিয়ে ট্র্যাক বানিয়ে আপনি রিলিজ করুন গানটা, ওই ট্র্যাকটা রেখে দিন, আপনি যত খুশি প্রোগ্রাম করুন। কিন্তু আপনি একটা ফিউশন কনসার্ট করবেন, তার জন্যে ওটা ট্র্যাক দিয়ে ফিউশন কনসার্ট হবে না। ফিউশন কনসার্ট কি, আমরা যখন শো করি, ইনস্ট্যান্ট অডিয়েন্সের দিকে তাকিয়ে অডিয়েন্স কি চাইছে দেখে নিই, অডিয়েন্সের কি ডিমান্ড আছে সেইটা দেখে আমরা বাজাই। কিন্তু আমার কোনো রিহার্সালও হয় না, অন স্টেজ আমরা ডিসিশন নিই অডিয়েন্স কি চাইছে সেটা দেখে বাজাই। এর আমি প্রদ্যুৎদা কোনো একটা খুব মানে স্মরণীয় মুহূর্ত, যেটা অডিয়েন্সের সাথে আপনার একটা লাইভ খুব মজাদার ইন্টারাকশন, মানে ইনস্ট্রুমেন্টাল প্লে হিসেবে, এটা যদি কোনো মেমোরিতে থাকে, যদি একটা এরকম ইনসিডেন্ট বলেন। দেখুন আমি আপনাকে একটা জিনিস শোনাতে পারি। 2 ট্রেন ট্রাভেলিং সাইড বাই সাইড ট্র্যাক, ঠিক আছে, দুটো ট্রেন যখন পাশাপাশি যায় তার যে এফেক্ট, সেটা আমি মাউথ পারকাশনের মাধ্যম দিয়ে আপনাকে শোনাচ্ছি, অডিয়েন্সের খুব ভালো লাগে। দেখুন দেখুন এটা বিট, হ্যাঁ,
দেখুন এবার এফেক্ট। ফেড আউট হয়ে গেল, মানে ক্রসিংটা ট্রেনটা দূরে চলে গেল। এইটা যখনই আপনি মাইক্রোফোনের সামনে একদম লাইভ প্লে করবেন, তো এই এফেক্টটা কিরম ফিল হয়? একদম কি ট্রেনের মতন? একদম ট্রেনের মতন যাবে এফেক্ট হবে, চোখ বুঝে আপনাকে মানে এটাও যেটা করলেন সেটাও কি আপনার একটা স্পেশালাইজেশন? হ্যাঁ। এটা কি করে করলেন? এটা কি করে মাথায় এলো এটা? এটা আমার মাথায় এসছে, ক্রিয়েট করেছি। আমি অনেক নতুন নতুন মিউজিক ক্রিয়েট করি, যেমন হার্টবিট। আমার ফিউশনে আছে হার্টবিট, ধিক 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 ধিক। এই যে যদি স্টেতে দেয় ডাক্তাররা, তার যে ভেতরে স্টেতে দিয়ে যাওয়ার পর যে এফেক্টটা পাওয়া যায়, সাউন্ড এফেক্টটা, ওটাও আমি তবলাতে বাজাই। মানে বৃষ্টি পড়ছে, ওটাও আমি তবলাতে বাজাই। মানে আপনি প্রকৃতি, নেচার যাই আপনাকে একটা অনুভূতি স্পেস দেয়, সেটা আপনি কনভার্ট করেন তবলার ইনস্ট্রুমেন্টালের মধ্যে দিয়ে। তবলা, তার সঙ্গে জেম্বে, ড্রামস, মাউথ পারকাশন, ভোকাল পারকাশন। এই বদমাইশি বুদ্ধিগুলো কখন, মানে মধ্যরাত্রিরে হয় না ভোরবেলার দিকে কখন ডেভেলপ করে? মানে আমি যখন ট্রাভেল করি তখন মাথায় অনেক কিছু খেলতে থাকে, তখন এই বুদ্ধিগুলো আসে আর কি। মানে সেটা ধরুন একটা ফেরিবেলায় যাচ্ছি, চায় গরম করতে করতে, বা যে মনে আমি ফ্লাইটে ট্রাভেল করছি, তো ট্রাভেল করতে করতে অনেক কিছু চিন্তা হচ্ছে, চিন্তা হতে হতে তার মধ্যে একটা চলে এলো। কেন ইন্টারন্যাশনাল ট্রাভেল যখন করি 12 ঘন্টা 14 ঘন্টা ট্রাভেল করতে হয় ননস্টপ ফ্লাইট থেকে, তো সেক্ষেত্রে কী হয় না, সবসময় তো ঘুম হয় না, কিছু না কিছু চিন্তা হতে থাকে। এই যে ধরুন মানে তবলাটাকে নিয়ে যখন বিদেশের মাটিতে গিয়ে তাদের একটা অন্য ধরনের কালচার, অন্যরকম মিউজিশিয়ান, অন্যরকম মিউজিক ইনস্ট্রুমেন্টাল প্লে, তবলা যখন লাইভ শো কোনো করছেন, তারাই অডিয়েন্স কিরম ইম্প্যাক্ট পান ওদের কাছ থেকে? খুব ভালো। আমি কিছুদিন আগে G20 কনসার্টে আমাদের ভারত সরকার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ICCR তরফ থেকে আমি জাপানে শো করতে গেছিলাম। তো জাপানে শো করতে গিয়ে এরকম মাউথ পারকাশন বাজিয়েছি, দারুণ এফেক্ট হয়েছে। তবলাও বাজিয়েছি তার সঙ্গে। মানে তারা কি তারা খুব ওরে এগুলো ধারণাই করতে পারেনি। আর বাচ্চা বাচ্চা যারা ওখানকার ইয়াং জেনারেশন, তারা তো খুবই এনজয় করেছে, জাপানিজরা। এবং এই 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 যে ট্রেনটা, এটা কি আপনি প্রচেষ্টা করেন যে অন্য কান্ট্রি, অন্য স্টেটে এইগুলোকে স্প্রেড আপ করার? কখনো এরম মাথায় আপনার প্লে করেছে? আমি আমেরিকাতে করেছি, আমেরিকার অডিয়েন্স তো খুব ভালো নিয়েছেন। আপনি কোনো ওয়ার্কশপ করেন বিদেশে? হ্যাঁ, আমি আমেরিকাতেও ওয়ার্কশপ করেছি, কানাডাতেও ওয়ার্কশপ করেছি। এই ওয়ার্ল্ড এবং শুধু আমেরিকা কানাডা না, আমি দেশের জন্য কাজ করছি এখন বেশি। আমি দেশে ইয়াং জেনারেশনকে তুলে আনার জন্যে আমি বড় গোলাম আলী খান ন্যাশনাল মিউজিক অ্যান্ড ড্যান্স ফেস্টিভ্যাল কিউরেট করি। সঙ্গীতাঞ্জলি ফাউন্ডেশন থেকে অভিজিৎ ভট্টাচার্য আমাকে এই সুযোগটা দিয়েছেন। ওটা গভর্নমেন্ট অফ তেলেঙ্গানা ডিপার্টমেন্ট অফ কালচার পুরো ব্যাপারটা দেখে করেন, আমাকে কিউরেটার দায়িত্ব দেওয়া হয়েছে। তো সারা ভারতবর্ষ থেকে ইয়াং জেনারেশনও নিয়েছি, আবার স্টার আর্টিস্টও নিয়েছি। আমি নতুনদের সুযোগ দিচ্ছি, এবং আমরা যে এই শোটা করছি, কিছু সোশ্যাল কজেও কাজ করি আমি। যেমন অটিস্টিক চিলড্রেন, অটিজম আশ্রম, তাদের জন্য কাজ করছি। এবং অটিজম আশ্রমে আমি নিজে গেছি, গিয়ে তাদেরকে আমি ওয়ার্কশপ করেছি অটিস্টিক চিলড্রেনদেরকে নিয়ে, তারাও খুব এনজয় করেছে। মিউজিক থেরাপি করেছি, সব কিছুই করছি আমি। এবং গ্রামগঞ্জে, একটু মফস্বল অঞ্চলে প্রচুর হিডেন ট্যালেন্ট আছে, যারা প্রচারের অভাবে বা সামনে আসার অভাবে হারিয়ে যাচ্ছে। তাদের জন্য আপনার কিছু করতে ইচ্ছে করে? আমি একটা নিজের ট্রাস্ট তৈরি করছি। সেই ট্রাস্টের কাজই হলো সারা ভারতবর্ষ জুড়ে গ্রামগঞ্জে যারা আছে তাদেরকে তুলে এনে, তাদেরকে তৈরি করে এবং তাদেরকে দিয়ে অনুষ্ঠান করানো, তাদেরকে 5 জনের সামনে দাঁড় করিয়ে রাখা, যারা সুযোগ পায় না। এইটা কিভাবে প্ল্যান করছে? এই মানে মানে গ্রামে গ্রামে যাওয়া, কিভাবে
চুজ করা, কিভাবে নিয়ে আসা? আমি তো ট্রাভেল করি চারদিকে, অনেক জায়গায় প্রচুর ট্রাভেল করতে হয় অল ইন্ডিয়া, এবং শোয়ের পরে আমি একদিন করে কি দুদিন করে থেকে যাব, থেকে ওখানকার লোকাল পিপলদের বলে রাখবো, তাদেরকে নিয়ে একটা ওয়ার্কশপের পরে আমার আরও অফার আছে, আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকেও আমি বলবো, আমি একবার স্টার্ট করব, তারা গিয়ে শেখাবে, তারা ফ্রি অফ কস্টে সবাইকে সার্ভিস দেবে। এবং আমিও প্রদ্যুৎদাকে ধরবো আমার সব নানা বিচিত্র কাণ্ড কারখানায়, প্রদ্যুৎদা যাতে স্পেশাল কিছু মানুষদের মিউজিক থেরাপি করার একটা সুযোগ পায় বা জায়গা আমি দিতে পারি, তাহলে কি হবে, আই উইল বি ভেরি মাচ থ্যাঙ্কফুল টু প্রদ্যুৎদা, যে যে মানুষগুলো শেখার সুযোগ পাচ্ছে না সেই মানুষগুলোর কাছে আমি প্রদ্যুৎদাকে পৌঁছে দিতে পারবো। থ্যাংক ইউ দাদা, ভেরি মাচ ফর গিভিং আস দ্য টাইম। খুব ভালো লাগলো। এই আড্ডাটা মারার জন্য ছোটো ছোটো সব থেকে ভালো লাগলো, সবই শুনলাম, এইটা যে প্লে করলো এটা একটা অদ্ভুত প্যাশন, ওইটার থেকেই বোঝা যায় যে ম্যাডনেসটা কোথায়, ভালোবাসাটা কোথায়। তো আবারও দেখা হবে নতুন লেটস টকে কোনো এপিসোডে আপনাদের সাথে, নতুন কোনো গেস্টের সাথে। অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর পজিটিভ জিনিসকে সবসময় স্প্রেড করবেন। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ, নমস্কার, সবাই ভালো থাকবেন।